তো আমরা এর পার্টে চলে আসছি এবার আরেকটা পার্টে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। যে আগের ভিডিওতে আমরা দেখলাম যে লাস্ট পর্যন্ত কম্পেনসেশন ফান্ডটাকে নিয়ে আলোচনা করলাম, এবার আমরা দেখবো ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এটা কি? এটা আগের দিন আমরা বলেছি যে যদি ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু কমে যায় ভবিষ্যতে, তাহলে তার সেই কমে যাওয়ার একটা সম্ভাবনার জন্য, লস সম্ভাব্য কারণের জন্য আমরা আগের থেকে একটা ফ্লাকচুয়েশন ফান্ড রাখতে পারি বা ফান্ড ক্রিয়েট করে রাখতে পারি। ইন ফিউচারে যদি মার্কেট ভ্যালু কমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সেটাকে ইউটিলাইজ করা যেতে পারে। তাহলে এইটারও অনেকগুলো কন্ডিশন থাকে। ফান্ডে যে টাকাটা আসছে সেটা অবশ্যই প্রফিটের একটা পার্ট হিসেবে জমিয়ে রাখছি। যদি ইউটিলাইজ না হয় তাহলে এটা কার পাওনা? ওল্ড পার্টনারদের পাওনা, এবং ওল্ড পার্টনাররা কিন্তু সেটাকে নিয়ে নেবে, ওল্ড রেশিওতে। তাহলে এই জায়গা থেকে আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমাদের ওল্ড পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে, এখানেও কিন্তু আমাদের সেই ওল্ড রেশিওতেই ডিস্ট্রিবিউট করব আনইউটিলাইজড পার্ট অফ ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো, এইখানে কিন্তু আমাদের প্রথম কন্ডিশন আমি বলেছি, ইফ মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু ইটস বুক ভ্যালু। তাহলে যদি বুক ভ্যালু, ইনভেস্টমেন্ট, মার্কেট ভ্যালু যদি একই থাকে, তার মানে কি ইনভেস্টমেন্ট ভ্যালু দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বুক ভ্যালু, একটা মার্কেট ভ্যালু। তাহলে বুক ভ্যালু ধরো 50K আছে, মার্কেট ভ্যালু হচ্ছে 50K আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে যা যা ইনভেস্টমেন্ট পার্টে আছে, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডে যে টাকাই থাক না কেন, আমি যদি ধরি IFF এ 10,000 টাকা আছে, 10,000 টাকা আছে, তাহলে এই 10,000 টাকাটাই আমরা কিন্তু ওল্ড পার্টনারদের মধ্যে ভেঙে দেবো ইন ওল্ড রেশিওতে। ঠিক আছে, ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে, কারণ ইনভেস্টমেন্টের বুক ভ্যালু আর মার্কেট ভ্যালু সেম। তাহলে কমেনি, না কমলে আর ফান্ডটা ইউটিলাইজ করার দরকার পড়ছে না, তাহলে ওইটা ইউটিলাইজ হবে কি জন্য? ওল্ড পার্টনারদের সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। নেক্সট বি কন্ডিশনে বলছে, ইফ মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট ইজ মোর দ্যান ইটস বুক ভ্যালু। মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট ইজ মোর দ্যান ইটস বুক ভ্যালু। তার মানে কি, এখানে বুক ভ্যালু আর মার্কেট ভ্যালু এটা দেওয়া আছে ধরো 50,000K, আর এটা ধরো দেওয়া আছে 52K। কে 50,000K। তাহলে এক্ষেত্রে যদি এটা হয়, তাহলে এখানে কিন্তু অলরেডি IFF যে টাকাটা রেখে দিয়েছে, IFF এর যে 10,000 মানে ফান্ডে যে 10,000 আছে, এটাও কিন্তু ইউটিলাইজ করার প্রয়োজন পড়ছে না, কারণ অলরেডি কিন্তু এখানে আমাদের 2,000 টাকা ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়ে গেছে। আর বেড়ে গেলে তো আমার লস নয়, তাহলে সেই লসটাকে কিন্তু আমার মেকআপ দিতে হবে না। ওই প্রফিটটাকে আমাদের কি করতে হবে? রিভ্যালুয়েশনের থ্রু দিয়ে ইনভেস্টমেন্টের ভ্যালুটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে তার জার্নাল কি হবে? প্রথমে এই 2,000 টাকা যে এক্সেস বেড়ে যাচ্ছে, এটার জন্য জার্নাল হবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। অর্থাৎ ইনভেস্টমেন্ট বাড়ছে, রিভ্যালুয়েশন কমছে, সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। whereas তাহলে এই যে 10,000 আনইউটিলাইজড অবস্থায় পড়ে রইল, তাহলে কি করতে হবে? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এই 10,000টা এগেন অ্যান্ড এগেন ওল্ড রেশিওতে আমাদের হোল অ্যামাউন্টটাকে ভেঙে দিতে হবে। ওল্ড রেশিওতেই এটাকে কিন্তু আমাদের ভাঙতে হবে। ঠিক আছে, নেক্সট হলো, ইফ মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ লেস দ্যান ইটস বুক ভ্যালু, IFF ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ ডিক্রিজ ইন ইনভেস্টমেন্ট। তাহলে এইবার আমরা চলে আসছি যে যদি কমে যায় তাহলে কি কি কন্ডিশনে কমতে পারে। তাহলে মার্কেট ভ্যালু, বুক ভ্যালু ছিল 50,000, একই IFF আছে ধরো 10,000, IFF আছে 10,000K, আর এখানে বলেছে যে এই যে ডিক্রিজ অ্যামাউন্ট অফ ডিক্রিজ ইনভেস্টমেন্ট আর IFF সেম, তার মানে এই মার্কেট ভ্যালু 40,000K। তাহলে ভেবে দেখো, বুক ভ্যালু 50,000, মার্কেট ভ্যালু 40,000, তাহলে 10,000 টাকা কমেছে, আর সেই 10,000 টাকাই ফান্ডে কত আছে? 10,000 টাকাই আছে। তাহলে লস কতটা হয়েছে ডিক্রিজের জন্য? 10,000, ফান্ডেও আছে 10,000, তাহলে পুরোটাই লস আমি IFF দিয়ে কিন্তু মেকআপ দিতে পারছি। সেখানে আমাদের কি জার্নাল হবে? এই IFFটা ইউটিলাইজড হয়ে যাবে, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড যেটা ক্রেডিট হয়ে এতক্ষণ পড়েছিল সেটা ডেবিট হয়ে আমাদের কাটবে কত টাকা? 10,000K। টু ইনভেস্টমেন্ট বলে আমাদের ইনভেস্টমেন্টের ভ্যালু 10,000, যেহেতু মার্কেট ভ্যালু কমে গেছে তাহলে ইনভেস্টমেন্ট ভ্যালুটাও আমাদের 10,000K কমে যাবে। তাহলে এখানে দেখো, ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু কমে যাওয়ার জন্য যে লসটা হলো, দ্যাট শুড বি অ্যাডজাস্টেড এগেইনস্ট ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এবার এখানে দেখো, ইফ IFF গ্রেটার দ্যান অ্যামাউন্ট অফ ডিক্রিজ ইন ইনভেস্টমেন্ট,
যতটা ডিক্রিজ ইনভেস্টমেন্টটা হচ্ছে তার থেকে আইএফএফ যদি বেশি থাকে, তার মানে হচ্ছে এখানে ধরো বুক ভ্যালু আছে 50,000 কে আর এমভি আছে 42,000, তাহলে কত কমলো এমভি? এখানে কমেছে 8, আর আইএফএফ আছে 10 কে। তাহলে এক্ষেত্রে কি হবে, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ডে আমি ইউটিলাইজ করতে পারবো 8, কমিয়ে ফেলতে পারবো কত, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ডের এগেইনস্টে 8 আমি অ্যাডজাস্ট করে দেবো। 8 অ্যাডজাস্ট করার পরেও আরো 2k থাকবে, এই 2k টাকে আমাদের কিন্তু পার্টনারদের মধ্যে ভেঙে দিতে হবে, কারণ এটা আর ইউটিলাইজড করার প্রয়োজন পড়ছে না, এটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে জার্নালটা কি হবে, পুরো ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ড অ্যাকাউন্ট যেটা ছিল 10,000 সেটা ডেবিট হয়ে কাটবে, ইনভেস্টমেন্ট বাবদ 8,000 টাকা এখানে অ্যাডজাস্ট হচ্ছে, 8,000 টাকা অ্যাডজাস্ট হবে, আর ওল্ড পার্টনারদের মধ্যে 2,000 কে ভেঙে দিতে হবে ইন ওল্ড রেশিওতে। তাহলে একইভাবে আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো। নেক্সট, আইএফএফ ইজ লেস দ্যান অ্যামাউন্ট অফ ডিক্রিজ ইন ইনভেস্টমেন্ট। তাহলে এখানে দেখো যদি আইএফএফ এর পরিমাণটা ডিক্রিজ ইন ইনভেস্টমেন্টের তুলনায় কম হয়, তার মানে আইএফএফ এখানে ধরো আছে 10,000 কে, আর এখানে বুক ভ্যালু ছিল 50,000 কে, আর মার্কেট ভ্যালু ধরো হয়ে গেল 38 কে। মার্কেট ভ্যালু হয়ে গেল 38 কে, তাহলে এখানে কমলো কত, 12,000 কে। তাহলে এখানে দেখো যতটা কমেছে তার থেকে কম পরিমাণ ফান্ডে আমার আছে, তাহলে ফান্ড থেকে আমি তুলতে পারবো কতটা, ম্যাক্স টু ম্যাক্স 10,000। তাহলে এই লসটা এবার দিতে হবে কোথায়, মেকআপ রিভ্যালুয়েশনের থ্রু দিয়ে মেকআপ দিতে হবে। তাহলে জার্নালটা কি হবে, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ডকে আমি ম্যাক্সিমাম 10,000 কে তে ডেবিট করতে পারবো, যেহেতু 10,000 কে আমাদের অ্যাভেলেবেল আছে। রেস্ট অফ দ্য লস আমাদের রিভ্যালুয়েশনের থ্রু দিয়ে রেকর্ড করতে হবে, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে কত, 2,000 কে, আর ইনভেস্টমেন্ট ওভারঅল কমে গেছে কত মার্কেট ভ্যালুতে, 12,000 কে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই জার্নালটা দেখাবো, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন টু ইনভেস্টমেন্ট করে 12,000 কে। তো এই যে সিচুয়েশন গুলো বললাম, এই 5টা সিচুয়েশন কিন্তু অ্যারাইজ করতে পারে ইন কেস অফ ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ড। চলে আসছি পরের পার্টে। এবার যদি আমাদের এতক্ষণ ধরে দেখলাম যে অ্যাকুমুলেটেড রিজার্ভ এন্ড প্রফিট এন্ড লসটা সেটা কিন্তু পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কিন্তু এরকমও হতে পারে যে বলা হলো যে এই যে রিজার্ভ, প্রফিট এন্ড লস বা লসের পার্ট আছে এগুলো ইনট্যাক্ট অবস্থায় যেমন ছিল তেমন রাখবে। তাহলে যেমন ছিল তেমন রাখলে শুধু রেখে দিলেই হবে না, আমাকে কি করতে হবে, আগে প্রথমে ডিস্ট্রিবিউট করতে হবে, তারপর আবার সেটাকে রিটার্ন ব্যাক করে দিতে হবে। যেরকম ভাবে আমরা এর আগের পার্টগুলো দেখে এলাম, অ্যাসেট লাইবিলিটির ক্ষেত্রে দেখে এলাম, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট সেটা এবার আমাদের এই রিজার্ভ এন্ড সারপ্লাসের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, যখন বলে দেবে when accumulated reserves and PL are to be retained in the books। তাহলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথডে আমাদের দেখা যাচ্ছে যে যখন আমরা করব তখন ওই একইভাবে যে রিজার্ভটা থাকবে আগে ফার্স্ট অফ অল পার্টনারদের মধ্যে ভাঙবো, ইন বিটুইন ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, তারপরে ওই রিজার্ভটাই আবার রিটার্ন ব্যাক করে নেব কাদের মধ্যে, অল পার্টনার ইনক্লুডিং নিউ পার্টনার ইন নিউ রেশিও। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের প্রথমে যদি অ্যাকুমুলেটেড প্রফিট বা রিজার্ভস হয়, অ্যাকুমুলেটেড প্রফিট বা রিজার্ভস হয়, তাহলে কি হবে, এইখানে আমাদের আগে অ্যাসেস করতে হবে কতটা প্রফিট হলো, টোটাল প্রফিট যা হবে, ধরে নিলাম প্রফিট হয়েছে ওই 18,000 ধরেই করি তাহলে কাজটা করতে সুবিধা হবে, 18,000 প্রফিট হয়েছে, এবং এই টোটাল প্রফিটটা ওল্ড রেশিওতে আমি কি করছি, ভেঙে দিচ্ছি, কাদের মধ্যে ভাঙবো, এ আর বি এর মধ্যে ভাঙবো ইন 1:1 এ ধরো, ঠিক আছে, এ বি এর মধ্যে ভাঙবো, পুরনো পার্টনারদের মধ্যে ভাঙবো 1:1 এ। তাহলে এখানে কি হবে, ক্রেডিট করছি, 9,000 টাকা এখানে ক্রেডিট হলো, আর বি এর ক্ষেত্রে 9,000 টাকা ক্রেডিট হলো। এখানে নিউতে কিন্তু কিছু হবে না, কারণ নিউ তখনও আসেনি। এরপরে আমরা যখন এই পার্টিকুলার প্রফিট বা রিজার্ভটাকে ওই রিটেন্ড ইন দা বুকস মেনটেন করতে চাইবো, তখন আবার সেটাকে উইথড্র করে নেবো। তার মানে রিজার্ভ একবার ডেবিট হয়ে পার্টনারদের মধ্যে ক্রেডিট হলো, রিজার্ভ একবার ক্রেডিট হয়ে পার্টনারদের মধ্যে ডেবিট হলো। তাহলে রিজার্ভ একবার ডেবিট একবার ক্রেডিট হয়ে দেখো অমিট হয়ে গেল, তার মানে এফেক্টটা কোথায় চলে গেল, পার্টনার ক্যাপিটালের মধ্যে। তাহলে ইনট্যাক্ট রিজার্ভ যা ছিল আগে তাই থাকলো, কোনো চেঞ্জ হলো না, কারণ যেহেতু রিজার্ভ ডেবিট আর ক্রেডিট হয়ে সেম অ্যামাউন্ট কেটে গেল, তাহলে এফেক্টটা আলটিমেটলি কিন্তু পড়লো এ বি আর সি এর মধ্যে। তাহলে এক্ষেত্রে দেখো শেয়ার অফ এনএপি মানে হচ্ছে নেট অ্যাডজাস্টেড প্রফিট, নেট অ্যাকুমুলেটেড প্রফিট ইন দ্য নিউ রেশিও রিটার্ন ব্যাক and debited among ABC in old ratio নয়, কিন্তু এখানে
সেই নিউ রেশিওতে আমাদের কিন্তু ভাঙতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু অবশ্যই নিউ রেশিওতে হচ্ছে। তাহলে এখানেও সেইভাবে 6000 6000 6000 হবে। তাহলে এখানে ডেবিট হচ্ছে। তাহলে এবার দেখো 9000 টাকা ক্রেডিট হয়েছে, 6000 টাকা ডেবিট হয়েছে। তাহলে কার আধিক্য বেশি হবে? অবশ্যই ক্রেডিটের আধিক্য বেশি হচ্ছে। কত টাকা? 3000। এখানেও ঠিক তাই ভাবে ক্রেডিটের আধিক্য বেশি হবে 3000। এখানে কি হবে? উল্টোটা হবে, এটা ডেবিট হবে যেমন ছিল 6000 টাকা। তাহলে আলটিমেটলি কি হলো জার্নালটা? এখানে জার্নালটা তাহলে কি বলেছি? ডেবিট দ্য পার্টনার্স ক্যাপিটাল অর কারেন্ট অ্যাকাউন্ট হুজ নেট এফেক্ট ইজ ডেবিট, আর ক্রেডিট দ্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড কারেন্ট অ্যাকাউন্ট হুজ নেট এফেক্ট ইজ ক্রেডিট। এবার তাহলে এখানে জার্নালটা কি হচ্ছে? এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট পাচ্ছে। তাহলে এখানে ডেবিট পাচ্ছে হচ্ছে সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট পাবে 6000, টু এ হবে 3000 আর টু বি হবে 3000। তাহলে এইভাবে কিন্তু জার্নালটা সিঙ্গেল জার্নাল এন্ট্রিতে আমাদের দেখাতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু এস ক্যাপিটাল, টু বিস ক্যাপিটাল করে 6000 3000 3000 এ ভেঙে দিলেই আমাদের নেট এফেক্ট ক্যাপিটালের থ্রু দিয়ে পড়লো, কিন্তু রিজার্ভ এন্ড পিএল যেমন ছিল তেমনই থাকবে। সেম অ্যাজ যদি লস থাকে তাহলে একইভাবে আমাকে এটা ডেবিট করতে হবে, আর যখন রিটার্ন ব্যাক করবে এগুলো ক্রেডিট হবে, এবং যার এফেক্ট থাকবে সেই অনুযায়ী আমাদের জার্নাল করতে হবে। তো একইভাবে লসের ক্ষেত্রে প্রযোজ্য, জাস্ট রিভার্স ওয়েতে আমাদের ভাবনা চিন্তাটা করতে হবে। লসটাও দেখিয়ে দিয়েছি আমি এখানে, এটার উদাহরণ দিয়ে দেখাচ্ছি না। প্রথমে ওল্ড রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে ভাঙতে হবে। ওল্ড রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে ভাঙতে হবে। ওল্ড রেশিওতে ওল্ড পার্টনার, ঠিক আছে। আর এখানে ডেবিট হবে, অবশ্যই ডেবিট, এখানেও ডেবিট হচ্ছে কারণ লস যেহেতু ডেবিট করে দিচ্ছে। আর শেয়ার অফ লসেস রিটার্ন ব্যাক ইন নিউ রেশিও, এবং এবিসি এটা কি রেশিওতে হবে? অবশ্যই নিউ রেশিওতে হবে। এবং এটা যখন রিটার্ন ব্যাক করবো, লস রিটার্ন ব্যাক করলে ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্রেডিট তিনজনের মধ্যেই হচ্ছে, তাহলে এর মিলিত এফেক্ট অবশ্যই ক্রেডিট হবে। এর মিলিত এফেক্ট যার এফেক্ট বেশি হবে সেটা হবে, এর মিলিত এফেক্ট যার বেশি হবে সেটা হবে। তাহলে এখানে নেট অ্যাডজাস্টমেন্টটা ওই একইভাবে জার্নাল করে দেখাতে হবে। তো আশা করি অ্যাকুমুলেটেড লস যখন ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হবে, আর অ্যাকুমুলেটেড প্রফিটের ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হলে এইভাবেই কিন্তু আমাদের ডিল করতে হবে। এরপরে চলে আসছি সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল ইন কেস অফ অ্যাডমিশন অফ পার্টনার। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল, অনেকগুলো কেস এখানে কিন্তু আমাদের দেখাতে হবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং এখানে মাথা রাখতে হবে প্রত্যেকটা কেসই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের ক্ষেত্রে গুডউইলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু বলে রাখি যে যখন নতুন পার্টনার আসবে তখন কিন্তু অ্যাডমিশনের সময় ওই গুডউইল ভ্যালুয়েশন হয় অনেক সময়। তো গুডউইল যদি ভ্যালুয়েশন হয় তাহলে গুডউইলের একটা প্রপোর্শনেট অ্যামাউন্ট অফ মানি, যেটাকে আমরা প্রিমিয়াম ফর গুডউইল বলবো, সেই অ্যামাউন্টটা কিন্তু নতুন পার্টনাররা নিয়ে আসে। এবার নতুন পার্টনার কেন নিয়ে আসবে? তার কারণ দেখো, এক্সিস্টিং পার্টনারে এ আর বি কাজ করছে, তারা অনেক বছর ধরে অনেক সময় ধরে কাজ করার পর একটা সেট আপ তৈরি করেছে, তাদের মার্কেট রেপুটেশন বেড়েছে, ব্র্যান্ড ভ্যালু বেড়েছে, সবকিছু বেড়েছে। তাহলে সেই জায়গা থেকে হঠাৎ করে যদি নতুন পার্টনার সেখানে চলে আসে, তাহলে সেক্ষেত্রে নতুন পার্টনার কিন্তু ওই বেনিফিট গুলো, এক্সিস্টিং পার্টনাররা যে ধরনের রেপুটেশন ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে তার সমস্ত বেনিফিট কিন্তু নতুন পার্টনার পাবে। তাহলে সেই জায়গা থেকে যেহেতু একটা বেনিফিট গুডউইল পারপাসে, ব্র্যান্ড ভ্যালু পারপাসে, রেপুটেশন পারপাসে সেই নতুন পার্টনারও এরপর থেকে এনজয় করবে, তো তার বেসিসে সেই লজিকে একটা অ্যামাউন্ট অফ মানি, একটা টোকেন মানি, যতটা পোর্শনের জন্য নতুন পার্টনার আসছে ততটা পোর্শনের একটা অ্যামাউন্ট নিয়ে আসে ফর প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে এই প্রিমিয়াম ফর গুডউইল কখনো কখনো সে নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে, সেই টাকাটা আলটিমেটলি কারা নিয়ে নেবে? সেই টাকাটা কিন্তু আলটিমেটলি কারা নেবে? স্বাভাবিকভাবেই যারা স্যাক্রিফাইস করছে। নতুন পার্টনার আসার ফলে যদি পুরোনো পার্টনাররা সবাই স্যাক্রিফাইস করে, তাহলে যে টাকাটা নতুন পার্টনার নিয়ে আসছে অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল, রেপুটেশন পারপাসে, ব্র্যান্ড ভ্যালুর পারপাসে, সেই টাকাটা কিন্তু আলটিমেটলি যারা স্যাক্রিফাইস করবে তারা নেবে, কারণ স্যাক্রিফাইস করছে অন বিহাফ অফ নতুন পার্টনার। তাহলে যদি স্যাক্রিফাইস না করে তাহলে কিন্তু কোন রকম টাকা কিন্তু ওই প্রিমিয়াম ফর গুডউইলের জন্য পুরোনো পার্টনাররা পাবে না। স্যাক্রিফাইস করলে তবেই সেই প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা প্রপোর্শনেটলি তারা স্যাক্রিফাইসিং রেশিওতে ভেঙে নেবে।
এবার কখনো কখনো দেখা যেতে পারে যে এই প্রিমিয়াম ফর গুডউইল নাও আনতে পারে। যদি দেখা যায় যে প্রিমিয়াম ফর গুডউইল না আনতে পারলো, তো তখন তার আবার কিছু আলাদা ট্রিটমেন্ট হয়। যেমন আমরা ওই এতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করে এলাম, সেই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টও আমরা করতে পারি। আবার কি করতে পারি, গুডউইলটাকে রেস্ট সঙ্গে সঙ্গে রিটার্ন অফ করতে পারি, মানে একবার রেস্ট করবো একবার রিটার্ন অফ করবো, এরকম করতে পারি। অথবা লোন যদি কোম্পানি গ্রান্ট করে, যে ধরো এখন আনতে পারছে না, পরবর্তীকালে হয়তো টাকাটা আনবে, তাহলে টেম্পোরারি একটা লোন গ্রান্ট করলো, তাহলে সেই লোনের থ্রু দিয়েও দেখানো যেতে পারে। এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন কেসে গুডউইল কিন্তু আমাদের আসে। তো যাই হোক, আমরা পারপাসটা বুঝে গেলাম যে নতুন পার্টনার যখনই আসবে তখনই কিন্তু একটা প্রপোর্শনেট অ্যামাউন্ট অফ মানি নিয়ে আসবে। তার ক্যাপিটাল বাবদ তো সে নিয়ে আসবেই, একটা অ্যামাউন্ট ক্যাপিটাল কন্ট্রিবিউশন তার থাকবেই, পাশাপাশি সে অ্যামাউন্ট অফ মানি নিয়ে আসবে ফর প্রিমিয়াম ফর গুডউইল। এবং এই প্রিমিয়াম ফর গুডউইলটা কিভাবে ক্যালকুলেট করা হবে, নর্মালি গুডউইলের ভ্যালুয়েশন করা হবে, এবং তার উপরে গুডউইল যখন ক্যালকুলেশন করার পরে যে পার্টের জন্য নতুন পার্টনার আসবে সেই পার্টের ক্যালকুলেশনে প্রপোর্শনালি নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসবে। আর এই পার্টনারটার পাওনা কাদের, স্যাক্রিফাইসিং পার্টনাররা, তারা স্যাক্রিফাইসিং রেশিওতে ভেঙে নেবে বা নিয়ে নেবে। যাই হোক, কেস 1 দেখো, when premium for goodwill is paid privately, the premium for goodwill is paid privately মানে যে প্রিমিয়ামের কথা বলছিলাম, নতুন পার্টনার যে প্রিমিয়াম ফর গুডউইল আনবে, মনে করো একটা উদাহরণ দিয়ে জাস্ট আমি একটু শো অফ করিয়ে দিই ব্যাপারটাকে। গুডউইল, ভ্যালু অফ গুডউইল আছে, জেনারেট করেছে এট দ্য টাইম অফ অ্যাডমিশন ধরো 1 লক্ষ টাকা। আর নতুন পার্টনার, নিউ পার্টনার, নতুন পার্টনারের রেশিও হচ্ছে 1/5, তাহলে এর প্রিমিয়াম কতটা হবে, প্রিমিয়ামের অ্যামাউন্ট হবে কিন্তু 1 লাখ ইন্টু 1/5, তাহলে কত হবে, 20,000 টাকা কিন্তু আমাদের প্রিমিয়ামের অ্যামাউন্ট হবে। ঠিক আছে, তাহলে এই 20,000 টাকাটা কিন্তু প্রিমিয়াম বাবদ নতুন পার্টনার আনবে। এইভাবে প্রিমিয়াম ক্যালকুলেট হয়। তো সেই প্রিমিয়ামটা যদি নিয়ে আসে এবং এই টাকাটা যদি প্রাইভেটলি পেমেন্ট করে, নতুন পার্টনার যদি প্রাইভেটলি পেমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোন রকম ট্রানজাকশন আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে কিন্তু আসবে না। কেন? কারণ প্রাইভেটলি করলে তো বিজনেস ট্রানজাকশন কিছু হলো না, বিজনেসের ভিউ পয়েন্ট থেকে কোনো এলো গেল না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ট্রানজাকশন আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করার দরকার নেই। তাই জন্যই হচ্ছে নো এন্ট্রি ইজ টু বি পাসড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস অ্যাজ ইট ইজ নট আ ট্রানজাকশন অফ আ ফার্ম। ফার্মের কিন্তু এটা কিন্তু কোনো ট্রানজাকশন নয়, প্রাইভেটলি পেড করলো মানে তাদের মধ্যে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নিল, করে নিয়ে অ্যামাউন্টটা সেট করে দিল, তাহলে এইটা কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে কখনোই আসবে না। তাহলে এটা হচ্ছে কেস 1। তারপরে কেস হচ্ছে দেখো কেস 2, when premium for goodwill is paid by new partner and it is retained in the business. Retained in the business মানে যে টাকাটা নিয়ে আসবে সেই টাকাটা পার্টনার, ওল্ড পার্টনাররা তুলে নেবে না, বিজনেসেই রেখে দেবে। তাহলে তুলে যদি না নেয়, তাহলে বিজনেস যদি রেখে দেয়, তাহলে তার কি জানা নেই। প্রথমত প্রিমিয়াম ফর গুডউইল আমরা বার করা শিখলাম যে কিভাবে বের করা হয়। টোটাল ভ্যালু অফ গুডউইল, সি যতটা পোর্শনের জন্য আসছে তার প্রপোর্শনে সে প্রিমিয়াম আনবে। তাহলে সে প্রিমিয়াম আনলে কি হবে, ফর ক্যাপিটাল ব্রট ইন বাই নিউ পার্টনার, কি কি জার্নাল হতে পারে সেটা বলছি। প্রিমিয়াম আনার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাপিটালও সে আনতে পারে। ক্যাপিটাল যদি আনে তার একটা সেপারেট এন্ট্রি হতে পারে, এবার সেটা ইন টার্মস অফ ক্যাশে আনতে পারে, ইন টার্মস অফ ব্যাংকে মানে চেকের থ্রু দিয়ে, ইন টার্মস অফ অ্যাসেটস অর ইন কাইন্ড। তার মানে কি, যদি ক্যাপিটাল নতুন পার্টনার আনে তাহলে কিভাবে আনতে পারে, হয় কি সে ক্যাশ আনতে পারে, নয়তো ব্যাংকের একটা ডিপোজিট আনতে পারলো, নয়তো বা অন্য কোনো অ্যাসেট, ফার্নিচার, মেশিনারি হতে পারে, নয়তো বা গুডউইল হতে পারে, নয়তো বা ইন কাইন্ড হতে পারে। তাহলে ওর নিজের গুডউইলও কিন্তু আনতে পারে, এটার উদাহরণ আছে আমি পরে দেখাচ্ছি। এর নিজের গুডউইলও কিন্তু সে আনতে পারে। তাহলে যদি এরকম ক্যাপিটাল বাবদ করে অ্যাসেট সে তার ব্যক্তিগতভাবে নিয়ে আসে, তাহলে সবকিছুই কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। যেরকম ভাবে হয়, যে কোনো নতুন পার্টনার যদি ক্যাপিটাল কন্ট্রিবিউট করে, তাহলে যা আনবে সেটা ডেবিট হয়, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়, ক্রেডিট হয়। তাহলে জার্নালটা এখানে তাই হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে খুব সিম্পলি যে ক্যাপিটাল আনবে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট করবে। নেক্সট, ফর প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার ইন ক্যাশ। তাহলে এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে প্রিমিয়ামটা নিয়ে এলো ক্যাশে, এই ক্যাশে যদি নিয়ে আসে তাহলে তার কিন্তু কি জার্নাল হবে। নর্মালি এটা কিন্তু ক্যাপিটাল নয়, মাথায় রাখবে, সি নিয়ে এলো, ক্যাশে টাকাটা নিয়ে এলো, এটা কিন্তু ক্যাপিটাল বাবদ আনছে না, এটা প্রিমিয়াম বাবদ আনছে। তাহলে প্রিমিয়াম বাবদ আনলে কি হবে, নর্মালি এটা আমাদের দুটো এন্ট্রিতে পাস করানো হয়। দুটো এন্ট্রি যদি নাও করো তাহলে একটা এন্ট্রি মার্চ করে দিলেও হয়।
তো প্রথমে আমাদের যদি নিয়ে আসে তাহলে কি জার্নাল হবে, ক্যাশ অর ব্যাংকে টাকাটা আসছে, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট এবং অ্যামাউন্ট অফ প্রিমিয়াম, যেটা বলছিলাম যে যা ভ্যালু অফ গুডউইল থাকবে তার প্রপোর্শনে অ্যামাউন্ট অফ প্রিমিয়ামটা ক্যালকুলেশন হবে এবং সেটা প্রিমিয়ামটা নিয়ে আসার এন্ট্রিটা কি হলো, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। এবার এই প্রিমিয়াম ফর গুডউইলটা শেয়ার করবে, কারা শেয়ার করবে, এই প্রিমিয়াম ফর গুডউইলটা কিন্তু ওল স্যাক্রিফাইসিং যে পার্টনার থাকবে এই স্যাক্রিফাইসিং পার্টনার গুলো কিন্তু নিয়ে নেবে। স্যাক্রিফাইসিং পার্টনার কোন রেশিওতে নেবে, স্যাক্রিফাইসিং রেশিওতে। এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রাখবেন, স্যাক্রিফাইসিং পার্টনার স্যাক্রিফাইসিং রেশিওতে আমাদের এই প্রিমিয়াম ফর গুডউইলটাকে নিয়ে নেবে। নিয়ে নেওয়া মানেটা কি, তারা স্যাক্রিফাইস করছে, এবার টাকাটা অবশ্যই তাদের পাওনা, তাহলে তাদের পাওনা যদি হয় ক্যাপিটাল অ্যাকাউন্টটা তাদের কিভাবে ক্রেডিট পাবে, তাহলে যে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছিল সেটাই প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্টটা আমাদের কিন্তু ডেবিট করতে হবে। আর টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল, এটা ওল্ড বলবো না, এটা স্যাক্রিফাইসিং বলবো, ওল্ডটা দুজনেই করতে পারে কিন্তু স্যাক্রিফাইসিং বলাটাই বেশি ভালো হবে। টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে প্রিমিয়াম ফর গুডউইলটা আনলো সে কিন্তু স্যাক্রিফাইসিং পার্টনারই হতে হবে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে এবং স্যাক্রিফাইসিং রেশিওতে যে যতটা স্যাক্রিফাইস করবে তার রেসপেক্টে সেটাকে ভেঙে দিতে হবে। এবার বলি যে এই 2 আর 3টাকে কিন্তু মার্চ করা যায়। 2 আর 3 যদি মার্চ করি তাহলে জার্নাল কি হবে, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে কিন্তু প্রিমিয়াম ফর গুডউইল একবার ডেবিট একবার ক্রেডিট করে কেটে যাবে। তাহলে অনেকে কিন্তু এই ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে, আবার অনেকে কি করে এই দুটো ব্রেকিং করে কাজ করে। তাহলে দুটোই পসিবল, দুটোই সম্ভব। এরপরের কেসে চলে আসছি, একটা এক্সাম্পল নিয়ে নিই এটা এই কেসটা। এক্সাম্পল 1 দেখো, A and B are partners sharing profit and losses in the ratio 3:2. 3:2 হচ্ছে ওল্ড রেশিও। C counts for 1/3 শেয়ার, তাহলে 1/3 শেয়ারের জন্য আসছে, এগুলো অলরেডি জানি। Who pays 25,000 as premium for goodwill? Pass the necessary journal entries assuming that premium money is retained in the business. মানে প্রিমিয়াম মানি ওল্ড পার্টনাররা কিন্তু টেক ওভার করেনি, আর নতুন রেশিও বলে দিয়েছে এখানে কত, 1:1:1। তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম যে প্রিমিয়াম এনেছে কত, 25,000। তাহলে এই যে প্রিমিয়াম বলে দিল 25,000 এনেছে, এটা কিন্তু আমরা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করব। আর স্যাক্রিফাইসিং রেশিও বার করতে গেলে আমাদের ওল্ড রেশিও আর নিউ রেশিও বাদ জানি বের করতে হবে, অলরেডি দিয়ে দিয়েছে। ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে আমরা স্যাক্রিফাইসিং রেশিও পাই। তাহলে এবার কিভাবে বার করছি দেখো, ওল্ড রেশিও 3:2 ছিলই, নিউ রেশিও 1:1:1 ছিল। তাহলে এ স্যাক্রিফাইস কতটা করলো, এর ওল্ড ছিল 3/5 আর নিউ হয়েছে 1/3, 1 মানে 1/3। তাহলে 3 এর পাশ থেকে 1 এর 3 গেলে থাকবে কত, 9 - 5 = 4/15। যেমন এলসিএম করে আগের ভিডিওতে শিখিয়েছিলাম সেরকম ভাবেই কিন্তু করবে, 4/15 পোর্শন এলো। আর বি স্যাক্রিফাইসেস, এর দেখো বি ছিল কত, 2 এর 5 আর হলো কত, 1 এর 3। তাহলে 2 এর 5 থেকে 1 এর 3 যদি মাইনাস করা হয় তাহলে পড়ে থাকবে কি, 1 এর 15। তাহলে এখানে কিন্তু আমাদের 4/15 আর 1/15, 4/15 আর 1/15 হলো। তাহলে সেক্ষেত্রে আমাদের রেশিওটা দাঁড়ালো কত, 4:1। স্যাক্রিফাইসিং রেশিও বেরিয়ে গেল 4:1। এবার সিম্পলি আমরা এবার জার্নাল করবো। এটা জার্নাল করলে প্রথম জার্নাল আমি দুটো দফাতেই দেখিয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট প্রিমিয়াম ফর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। 25,000 এনেছিল, আমাদের আর ক্যালকুলেশন করতে হবে না, 25,000 ইনট্যাক্ট বসিয়ে দেবো। আর এই প্রিমিয়াম ফর গুডউইলটা 4:1 অনুপাতে আমাদের ভেঙে দিতে হবে ইন বিটুইন এ অ্যান্ড বি, বিকজ A and B are both sacrificing partner. তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 25,000, whereas 2A's capital credit পেলো, 2B's capital credit পেলো, কত পেলো, 4:1 অনুপাত, মানে রেশিও 20,000 and 4,000। তার মানে এই 4:1 আমাদের এটাকে ডিস্ট্রিবিউট করা হলো বা শেয়ার করে দিল। এই হচ্ছে প্রথম এই কেসটার, যে কেসটা বোঝালাম এই কেসটার একটা এক্সাম্পল। এক্সাম্পল 2, আরেকটা এক্সাম্পল দেখে নাও এখানে। ওল্ড রেশিও বিটুইন
E and F 4:1. E and F 4:1. G is admitted and brings 10,000 as premium for goodwill. New ratio among A, F and G is 2:1 or 2:1:1. Pass the necessary journal entries. তাহলে এখানেও অনেকটা একই টাইপের পার্ট, কিন্তু চেঞ্জ কোথায় সেটা অঙ্ক করলে বুঝতে পারবো। দেখো এইখানে ওল্ড রেশিও আছে কিন্তু 4:1 ইন বিটুইন ই অ্যান্ড এফ, নিউ রেশিও আছে 2:1:1। তাহলে ফলো আপ করে দেখো এই ই স্যাক্রিফাইসেস দেখে নি, একই সহজ পদ্ধতি। আমরা আগে স্যাক্রিফাইসিং রেশিও বার করার চেষ্টা করব ওল্ড মাইনাস নিউ করে। তাহলে ই এর পার্ট ছিল 4/5 আর নিউতে পার্ট ছিল কত 2/4। তাহলে 4/5 আর 2/4 যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এলসিএম হচ্ছে কত 20, আর এখানে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে কত 16 মাইনাস 10। 16 মাইনাস 10 যদি হয় তাহলে 6/20 দাঁড়ালো আমার পজিটিভ ফিগার। তাহলে এই পজিটিভ ফিগার মানে হচ্ছে ই স্যাক্রিফাইস করলো এখানে। whereas বি স্যাক্রিফাইস কতটা করছে দেখো, বি এর পোরশন ছিল 1/5 আর এখানে বি এর পোরশন ছিল 1/4। তাহলে 1/5 থেকে 1/4 কিন্তু আমি মাইনাস করছি, আর 1/5 থেকে 1/4 মাইনাস করলে কত পড়ে থাকবে দেখো এইখানে দেখো 4 - 5, তার মানে মাইনাসে চলে আসছে। তাহলে স্যাক্রিফাইস হচ্ছে মাইনাসে, তার মানে আলটিমেটলি কি বোঝালাম, আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম স্যাক্রিফাইস মাইনাস মানে বোঝাচ্ছে যে ও অলরেডি গেইন করছে। তার মানে এটা যদি আমি নিউ মাইনাস ওল্ড রেশিওতে করতাম তাহলে পজিটিভ আসতো। তাহলে নিউ মাইনাস ওল্ড রেশিও বার করা মানে গেনিং রেশিও, অথবা স্যাক্রিফাইসিং রেশিও ওল্ড মাইনাস নিউতে যদি মাইনাস আসে তাহলে কিন্তু সেটা আমরা গেইনই বুঝবো। তাহলে এখানে কিন্তু একটু পরিবর্তন হয়ে গেল আগের অঙ্কটার থেকে। এখানে দেখো এ শুধু কিন্তু স্যাক্রিফাইসিং পার্টনার, ই হচ্ছে অনলি স্যাক্রিফাইসিং পার্টনার, whereas F and G both are gaining partner। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো জি তো প্রিমিয়াম আছে, জি কত টাকা প্রিমিয়াম আছে, জি প্রিমিয়াম আছে কিন্তু 10,000 কে ফর কত পোর্শনের জন্য 1/4 এর জন্য, 1/4 এর জন্য কিন্তু ও প্রিমিয়াম আনছে, 1/4 এর জন্য কিন্তু প্রিমিয়াম আছে 10,000 কে। তাহলে একইভাবে যেহেতু এফ ও কি করছে গেইন করছে, তাহলে এও তো গেইনিং পার্টনার হয়ে গেল, এও তো কিছুটা পরিমাণে গেইন করলো, তার জন্য এফ ই সাফারার হলো, ই স্যাক্রিফাইস করলো। তাহলে ই কিন্তু দুদিক থেকে কি হচ্ছে স্যাক্রিফাইস করছে, একটা অন বিহাফ অফ জি করছে আর একটা অন বিহাফ অফ এফ করছে। তাহলে জি যেহেতু 1/4 এর জন্য 10,000 কে ওকে কম্পেনসেশন দিল, তেমনি ভাবে এ যেহেতু গেইন মানে এফ যেহেতু গেইন করছে তাহলে একেও কিন্তু ওই সেম প্রপোর্শনে ওকে কিন্তু কম্পেনসেশন দিতে হবে। তাহলে এটা কি হবে, ক্যালকুলেশন কি করে হবে দেখো, ই ইজ অনলি দ্য স্যাক্রিফাইসিং পার্টনার এন্ড এফ ইজ আ গেইনিং পার্টনার and F will compensate proportionately to E. G brings premium কত 10,000 for 1/4 share। তাহলে 10,000 for 1/4 share যদি হয় তাহলে এর 1 অংশটা কত হবে, এক অংশ মানে কি 10,000 into 4/k, তার মানে কত হচ্ছে 40,000। তাহলে টোটাল ভ্যালু অফ গুডউইল দাঁড়াচ্ছে কিন্তু 40,000 কে। তাহলে এই 40,000 টাকার যে পরিমাণ হবে তার 1/20 1/20 পার্ট যেহেতু ও গেইন করেছে, তাহলে তার 1/20 প্রপোর্শনে ও কিন্তু কম্পেনসেট করবে। তার মানে এফ যেহেতু এনজয় করছে বেনিফিট, তাই জন্য এফ কম্পেনসেট করবে কাকে, ই কে। কতটা পোর্শন, এই ফুল ভ্যালু ছিল 40,000, তার প্রপোর্শনেট অ্যামাউন্ট 1/20, তাহলে এই 2,000 অ্যামাউন্ট ও কিন্তু পেমেন্ট করবে। তাহলে এখানে কিন্তু জি তো পেমেন্ট করছি, প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে, তাহলে সেই প্রিমিয়াম ফর গুডউইলটাকে এনজয় করবে ই। আর অন্যদিক থেকে এফ ও যেহেতু 2,000 টাকা আনতে বাধ্য থাকছে, তাহলে সেই 2,000 টাকাও কিন্তু কাকে দিতে হবে, অবশ্যই স্যাক্রিফাইসিং পার্টনার যে আছে ই কে দিতে হবে। তাহলে এখানে জার্নালটা কি হবে, প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইজ ক্যাপিটাল, ইজ না এটা জি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু জিস ক্যাপিটাল, জিস ক্যাপিটাল মানে প্রিমিয়াম ব্রট ইন বাই জি, এটা জি হবে কারণ জি ক্যাপিটাল নিয়ে আসছে, তার এন্ট্রিটা ফার্স্ট অফ অল হলো 10,000 ও যেরকম ভাবে ব্রিং করছে, না এটা ক্যাপিটাল তো আনেনি, ক্যাপিটাল না এটা প্রিমিয়াম ফর গুডউইল হবে, বা এটা সরাসরি করে দিয়েছি ইজ ক্যাপিটালই হবে, ঠিকই আছে, এটা প্রিমিয়াম অফ গুডউইল, ঠিকই আছে। দেখো এটা সরাসরি আমি করে দিয়েছি, এটা আর ওই প্রিমিয়াম দিয়ে আমি কাজ করতে চাইনি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইজ ক্যাপিটাল,
ইজ ক্যাপিটাল কেন? কারণ ই হচ্ছে স্যাক্রিফাইসিং পার্টনার। জার্নালটা কি হতো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম, তারপরে প্রিমিয়ামটা ভেঙে নিত স্যাক্রিফাইসিং পার্টনার, তার মানে এখানে স্যাক্রিফাইসিং পার্টনার হচ্ছে ই। এই জার্নালটা হতো। এই দুটো জার্নালটাকে আমি মার্চ করে দিয়ে এইটাকে আর নিয়ে নিই, তাহলে প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইজ ক্যাপিটাল, এটা হচ্ছে প্রিমিয়াম আনার এন্ট্রি, যেটা জি এনেছে সেটা ই নিয়ে নিল। আর এখানে এফ যেহেতু স্যাক্রিফাইস করছে, এই গেন করছে, তাহলে এফ ও প্রপোর্শনালি টাকা দেবে। তাহলে এফ যদি প্রপোর্শনালি টাকা দেয়, এটা কিন্তু ব্যাংকে হবে না, এটা ক্যাপিটাল থ্রু দিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে। তাহলে এফ যেহেতু বেনিফিট এনজয় করছে, এফ এর ক্যাপিটাল অ্যাকাউন্টটা ডেবিট পেয়ে যাবে 2000, আর whereas ইজ ক্যাপিটাল এ স্যাক্রিফাইস করছে বলে ইজ ক্যাপিটাল টাকা ক্রেডিট পাবে। তাহলে এখানে দুটো জার্নাল এন্ট্রি আমাদের হলো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইজ ক্যাপিটাল, এফস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইজ ক্যাপিটাল। নেক্সট দেখো, নেক্সট কেস 3। এবার বলছে when premium for goodwill is paid by new partner and withdrawn by old partner। এখানে আমি আগেরটা দেখলাম যে রিটেন ছিল, আগের পার্টটাতে ছিল যে বলেছিল যে গুডউইল প্রিমিয়াম নিয়ে আসছে সেটা ওল্ড পার্টনাররা বিজনেসে রেখে দিচ্ছে, উইথড্র করছে না। এখানে শুধু আরেকটা সংযোজন হলো, যে অ্যামাউন্টটা নিয়ে আসছে সেটা ওল্ড পার্টনাররা উইথড্র করে নিচ্ছে, তার মানে ক্যাপিটাল উইথড্রনের যেমন এন্ট্রি হয় তেমন। তাহলে দেখো, প্রথম ট্রানজাকশন সেম অ্যাজ বিফোর ফর ক্যাপিটাল ব্রট ইন বাই নিউ পার্টনার either in cash or bank or assets in kind। জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল, সেম অ্যাজ বিফোর। 2 নম্বরটা সেম অ্যাজ বিফোর ফর প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার ইন ক্যাশ। তাহলে ক্যাশ আনার জন্য যে এন্ট্রি হয় ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, এটা অ্যামাউন্ট অফ প্রিমিয়াম যেটা আনছে। 3 নম্বরটা শেয়ার করা হচ্ছে, এটাও একই, ফর শেয়ারিং অফ প্রিমিয়াম ফর গুডউইল, মানে হচ্ছে গুডউইল প্রিমিয়ামটা শেয়ার করার এন্ট্রি যেটা পার্টনাররা নিয়ে নেয়। ও এটা আমি ওল্ড এর জায়গায় আমি স্যাক্রিফাইস লেখাটা বেশি পছন্দ করব, স্যাক্রিফাইসিং পার্টনার। অবশ্যই ওল্ড পার্টনারদের মধ্যে থেকেই স্যাক্রিফাইসিং হয়, কিন্তু স্যাক্রিফাইসিং পার্টনার এখানে লিখবো, যারা যারা স্যাক্রিফাইস করছে তারা একমাত্র পাবে। তাহলে এটা শেয়ার করে নিল। এবার চেঞ্জটা দেখো 4 নম্বর এন্ট্রিতে, যতটা পরিমাণে উইথড্র করবে বলেছে ঠিক ততটা পরিমাণে কিন্তু প্রিমিয়াম মানি তোলার এন্ট্রি হবে। অর্থাৎ ক্যাপিটাল যেমন উইথড্র করে নিলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হয়, এই ডিলে এন্ট্রি হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, উইথড্র করলে কি হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে এখানেও ঠিক তেমনি ভাবেই যদি সমস্ত পার্টনাররা টাকা তুলে দেয়, এখানে ওল্ড পার্টনার বা স্যাক্রিফাইসিং যারা তুলবে আর কি, স্যাক্রিফাইসিং পার্টনার অথবা ওল্ড পার্টনার লিখবো, যারা টাকা তুলবে স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। অর্থাৎ তুলে নিলে উইথড্রনের যে ক্যাপিটাল উইথড্রন করলে যে জার্নাল হবে সেটাই কিন্তু এখানে জাস্ট পোস্ট করতে হবে। তাহলে এই কেসের বিশেষত্বটা কি, যদি টাকার অ্যামাউন্টটা, যদি প্রিমিয়ামের টাকাটা তারা তুলে নেওয়ার কথা বলে, তখন এই জার্নাল এন্ট্রিটা কিন্তু আমাদের দেখাতে হবে। স্যাক্রিফাইসিং পার্টনার যতটা পরিমাণে তুলবে, বা যদি সবাই থাকে তাহলে ওল্ড পার্টনার যতটা পরিমাণে তুলবে তার জার্নাল হবে ক্যাপিটাল টু ব্যাংক। নেক্সট চলে আসছি এরই একটা এক্সাম্পলে, ওল্ড রেশিও বিটুইন এ অ্যান্ড বি 1:1, 1:1, C as a new partner pays 8,000 as premium for goodwill। দেখো প্রিমিয়াম ফর গুডউইল বাবদ 8,000 টাকা দিয়েছে। নিউ প্রফিট রেশিও হচ্ছে 4:3:2। জার্নাল এন্ট্রি করতে হবে অ্যাজুমিং দ্যাট প্রিমিয়াম ফর গুডউইল ইজ ইমিডিয়েটলি উইথড্রন বাই দ্য ওল্ড পার্টনার। তার মানে জাস্ট আগের মতোই আমাদের হবে, ওল্ড রেশিও থেকে স্যাক্রিফাইসিং রেশিও, ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিয়ে স্যাক্রিফাইসিং রেশিও বের করব, এবং তারপরে আমাদের যেরকম ভাবে কাজ হয় করব। দেখো ওল্ড রেশিও কত আছে 1:1, তাহলে একজনের হাফ ছিল, দুজনেরই হাফ ছিল। এখানে নিউ রেশিও 4:3:2, তাহলে প্রথম জনের এর ছিল কত 4/9, এর ছিল কত 3/9, তাহলে হাফ থেকে 4/9, হাফ থেকে 3/9 আমি বাদ দেবো, তাহলে কে কতটা স্যাক্রিফাইস করছে পেয়ে যাব। এখান থেকে আমাদের 1/18 হচ্ছে, এখান থেকে আমাদের 3/18 হচ্ছে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও দাঁড়াচ্ছে কত, আমাদের স্যাক্রিফাইসিং রেশিও দাঁড়াচ্ছে কিন্তু 1:3। তাহলে এখানে দেখো 1:3টা হচ্ছে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বেরিয়ে গেল। এবার সিম্পলি এখানে যেহেতু দুজনই স্যাক্রিফাইস করছে, তাই কম্পেনসেশন কেউ কাউকে আর দেওয়ার ব্যাপার থাকছে না, জাস্ট প্রিমিয়ামটাকে আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আমি 3টে জার্নালের সাহায্যে এটাকে দেখিয়েছি। দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, যেরকম ভাবে আমাদের প্রিমিয়াম আনার এন্ট্রি করলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। এখানে অনেকে ক্যাশ করতে পারে, মেবি ক্যাশ,
ঠিক আছে। এবারে প্রিমিয়াম ফর গুডউইলটাকে শেয়ার করছে কারা, এ আর বি। তাহলে জার্নাল হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল। এবার এটা কি রেশিওতে হলো, অবশ্যই 1:3 অনুপাতে হলো। দেখো 8,000 টাকাটা 2,000 আর 6,000 এ ভেঙে গেল 1:3, মানে 8,000 ইন্টু হবে 1/4 আর 8,000 ইন্টু হবে 3/4। এইভাবে 2 আর 6,000 ভেঙে গেল। কেউ যদি চায় এই 1-2টাকে মার্চ করবে তাও করতে পারে। তাহলে জার্নাল কি হবে, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, মাঝখান থেকে প্রিমিয়াম ফর গুডউইল উঠে যাচ্ছে। লাস্ট এন্ট্রি কি, যেটা উইথড্র করবে বলেছে যে যতটা পরিমাণে প্রিমিয়াম পেয়েছে ততটা পরিমাণে টাকা তুলে নেবে। তাহলে টাকা যদি তুলে নেয় তাহলে কি হবে, যে টাকাটা পেয়েছিল, দেখো 2,000 টাকা পেয়েছিল, তাহলে 2,000 টাকা ক্যাপিটাল ডেবিট হয়ে তুলে নিচ্ছে টু ব্যাংক। 6,000 টাকা এ পেয়েছিল, তাহলে 6,000 টাকার ক্যাপিটাল ডেবিট করে ও তুলে নিচ্ছে। তাহলে যে যার ক্যাপিটাল যেটা পেয়েছে সেই টাকাটা সে যদি তুলে নেয় তাহলে জার্নাল কি হবে, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে এটাই হচ্ছে সেই জার্নাল। নেক্সট পার্টে চলে যাচ্ছি। Case 4, when new partner cannot bring the premium for goodwill and loan is granted in the name of new partner. এই loan is granted, এই যেটা বলছিলাম যে যদি আমাদের দেখা যায় যে নতুন পার্টনাররা আনতে পারছে না টাকা, এবং এটা যদি পুরনো পার্টনারদের কনসেন্ট নিয়ে ধরে নেওয়া হয় যে তাদেরকে একটা লোন গ্রান্ট করা হবে, বা 3-4 মাস বা 1 বছরের জন্য বা 2 বছরের জন্য লোন গ্রান্ট করা হবে, এবং টেম্পোরারি বেসিসে লোনটাকে রেখে দেওয়া হবে, যখন সে প্রিমিয়াম দেবে তখন সেই লোনটা ক্যান্সেল করে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, সেটা কিন্তু হতে পারে। তো সেটাই হচ্ছে যে যখন নতুন পার্টনাররা প্রিমিয়াম আনতে পারবে না, সেই প্রিমিয়ামের পরিমাণের টাকাটা লোন হিসেবে গ্রান্ট করবে ফার্ম কনসেন্ট নিয়ে, সমস্ত পার্টনারদের কনসেন্ট নিয়ে, তখন আমাদের ট্রিটমেন্টটা কি হবে। খুব সোজা, শুধু মাথায় রাখবে যদি আমাদের প্রিমিয়াম আনতে পারতো তাহলে জার্নাল হতো কি, প্রিমিয়ামের পরিমাণটা দিয়ে স্যাক্রিফাইসিং রেশিওতে জার্নাল হতো কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল ইন স্যাক্রিফাইসিং রেশিও। কিন্তু সেই জায়গায় যদি লোন গ্রান্ট করে কোম্পানি বা ফার্ম, তাহলে সেই নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্টকে কি করতে হবে, আমাদের ডেবিট করতে হবে। এটা মাথায় রাখবে, ফার্মের ভিউ পয়েন্ট থেকে জার্নাল করছি। তাহলে লোন গ্রান্ট করছে নিউ পার্টনারকে, তাহলে লোনটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাসেট হলো, তাহলে সেক্ষেত্রে এই নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্টকে কি করতে হবে, ডেবিট করতে হবে। আর প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট বাকি সব সেম, এখানে যেটা ব্যাংক হচ্ছিল, আনতে পারলে যেটা ব্যাংক হচ্ছিল সেইটার বদলেই শুধু কি হয়ে যাচ্ছে, লোন অ্যাকাউন্ট হচ্ছে। পরিবর্তন শুধু এইটুকু জায়গাতেই, বাকি সব কিন্তু একই কনসেপ্ট। দেখো যেখানে ব্যাংক টু প্রিমিয়াম ফর গুডউইল করছিলাম, সেখানে নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল করলাম। তারপরে প্রিমিয়াম ফর গুডউইলটা আমরা কি করছিলাম, ওল্ড পার্টনারদের মধ্যে বা স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে ভেঙে দিচ্ছিলাম, এটা স্যাক্রিফাইসিং হবে, স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে ভেঙে দিচ্ছিলাম। ঠিক তেমনি ভাবেই এখানেও কিন্তু এই প্রিমিয়ামটাকে স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে ভেঙে দেবো। তার মানে যা পাওয়ার কথা সেগুলো স্যাক্রিফাইসিং পার্টনাররা কিন্তু পেয়ে যাবে, শুধু টেম্পোরারিলি একটা লোন তৈরি হবে। ঠিক আছে, তাহলে সেই জায়গা থেকে এইখানেও প্রিমিয়াম অ্যামাউন্টটা কিন্তু ওই স্যাক্রিফাইসিং রেশিওতেই আমাদের ভাঙতে হবে। এখানে বারবার বলছি যে স্যাক্রিফাইসিং কথাটাই ইউজ করবো আমরা যখন আমরা অঙ্ক করব, তখন কিন্তু এ বি যে স্যাক্রিফাইস করবে সেটাই আমরা এখানে লিখবো। অল্টারনেটিভলি এই দুটোকে যদি মার্চ করে দিই, তাহলে যেটা হচ্ছিল মার্চ করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটাই হবে নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স, বা এটা লিখবো স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে স্যাক্রিফাইসিং রেশিওতে আমরা এটাকে ভাগ করব। তাহলে চেঞ্জটা শুধু এই জায়গাটাতে, আর কিছু কিন্তু চেঞ্জ নয়, বাকি সব প্রিমিয়ামের ক্যালকুলেশন, স্যাক্রিফাইসিং রেশিওর ক্যালকুলেশন অল আর সেম। এবার আমরা চলে আসছি কেস 5 এ। কেস 5 কি, when new partner can't bring the premium for goodwill and loan is not granted। এখানে কিন্তু লোন গ্রান্ট হলো না, সবসময় যে লোন গ্রান্ট হবে তার কোনো কিন্তু মানে নেই। লোন is not granted for the same capital adjustment is made on this behalf। এটাও কিন্তু একই জিনিস, এটা অন্যরকম ভাবে ডিল করা যায়, অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে। তো এইটার আমি এক এক করে বলবো, শুধু মাথায় রেখে দাও যে যখন লোন গ্রান্ট হবে না, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের থ্রু দিয়ে কাজ করতে বলবে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে যেটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল হচ্ছিল, যেটা লোন অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল হচ্ছিল, সেটাই হবে কি
সিজ ক্যাপিটাল মানে নতুন পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল। এবার এটা কেন হবে? কারণ এটা বলেছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের থ্রু দিয়ে, তার মানে বিজনেসে যদি কেউ টাকা না দিতে পারে, যদি টাকা না আনতে পারে নতুন পার্টনার, তাহলে নতুন পার্টনারের ক্ষেত্রে কিন্তু সেটা মাথায় রাখতে হবে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করবে। তার মানে কোম্পানি বা ফার্ম সেই নতুন পার্টনারের ক্যাপিটালটাকে নেগেটিভ ক্যাপিটাল হিসেবে দেখাবে এবং একটা অ্যাসেট হিসেবে ওটাকে ট্রিট করবে, মানে ভবিষ্যতে ওর কাছ থেকে ক্যাপিটালের পরিমাণটাকে কমিয়ে দেখাবে। তাহলে এটাই হচ্ছে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে হবে স্যাক্রিফাইসিং পার্টনার। সমস্ত ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট রিপ্লেস পাবে কিন্তু স্যাক্রিফাইসিং পার্টনার। কেন স্যাক্রিফাইসিং স্পেসিফিক করলাম? কারণ স্যাক্রিফাইসিং পার্টনার যারা যারা স্যাক্রিফাইস করবে তারাই এই প্রিমিয়াম পাওয়ার যোগ্য। তাহলে শেয়ার অফ পার্টনার্স গুডউইল ইজ অ্যাডজাস্টেড থ্রু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন স্যাক্রিফাইসিং রেশিও। সেম যেটা আমরা পেলে ব্যাংক করছিলাম, যেটা আমরা না পেলে লোন করছিলাম টেম্পোরারি, সেটাই আমরা কি করব? নিউ পার্টনার্স ক্যাপিটাল করব। আর কিচ্ছু না, আর কোনো চেঞ্জ নেই, বাকি সব সেম। তো এটার উপর একটা উদাহরণ আমরা নেব। তো এবার আমরা দেখে নেব কেস 5টা দেখলাম, এরপরের অংশে আমরা চলে যাব। কেস 6 এ, কেস 6 হচ্ছে when new partners can't bring the premium for goodwill and adjustment is made by raising of goodwill and written off, raising and write off of goodwill। এখানে মাথায় রাখতে হবে ওই একই কথা, যে যেখানে অ্যাডজাস্টমেন্ট, এর আগে আমি অনেকবার বললাম কথাগুলো, যেখানে ওই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হবে আর সেখানে ওই একই কনসেপ্ট কাজ করে, রেজিং এন্ড রাইটিং অফ। অর্থাৎ যেমন ভাবে রিজার্ভটাকে আমরা পার্টনারদের মধ্যে ভেঙে দিচ্ছিলাম, রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, আবার পার্টনার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিজার্ভ করছিলাম, তারপরে ওটাকে ছকের মাধ্যমে আমরা দেখিয়ে ডেবিট ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট করছিলাম, ঠিক তেমনি ভাবেই এখানেও কিন্তু গুডউইলটাকে তাই করতে হবে। যেটা প্রথম পার্টটা দেখলাম কেস 5 এ, সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটালকে ডেবিট করলাম সরাসরি প্রিমিয়াম দিয়ে, আর স্যাক্রিফাইসিং পার্টনারকে ক্যাপিটালকে ক্রেডিট করলাম। নতুন পার্টনার ডেবিট হলো আর স্যাক্রিফাইসিং পার্টনার ক্রেডিট হচ্ছিল, সেটা সরাসরি করছিলাম। এবার যদি আমাদের ধাপে ধাপে জিনিসটাকে করতে হয়, অর্থাৎ গুডউইলটাকে একবার রেস্ট করাবো ওল্ড পার্টনারদের মধ্যে, তার ফুল ভ্যালুতে রেস্ট করাবো, কি ভ্যালু, কি রেশিওতে? ওল্ড রেশিওতে। আবার গুডউইলটাকে সঙ্গে সঙ্গে রাইট অফ করে দেবো, ইমিডিয়েটলি রিটার্ন অফ করে দেবো। তাহলে আগের দিনে যেটা আমরা আগের ভিডিওতে যেটা দেখছিলাম, যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর সময় যে গুডউইল একবার রেস্ট হচ্ছিল, একবার রাইট অফ হচ্ছিল। তো রেস্ট করলে গুডউইল অ্যাকাউন্ট শুড বি ডেবিটেড এন্ড অল ওল্ড পার্টনার্স অ্যাকাউন্ট শুড বি ক্রেডিটেড ইন কোন রেশিও? ইন ওল্ড রেশিও। আবার একইভাবে যখন আমি রিটার্ন অফ করব, তখন কিন্তু আবার অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইনক্লুডিং নিউ পার্টনার অ্যাকাউন্ট টু বি ডেবিটেড এন্ড গুডউইল অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড। তাহলে ওটা রাইট অফ হলো। তাহলে আলটিমেটলি কিন্তু গুডউইল অ্যাকাউন্ট ডেবিট আর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে কেটে গেল, অমিট হয়ে গেল, কিন্তু আলটিমেটলি এফেক্টটা কার উপর পড়লো? ক্যাপিটাল গুলোর উপর পড়লো। তাহলে সেই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের এফেক্টটাই কিন্তু আমরা কেস নম্বর 5 এ দেখে এসেছি সরাসরি। এটাই স্টেপ বাই স্টেপ আমরা এবারে দেখবো। দেখো, তাহলে গুডউইল যদি রেস্ট করে, তাহলে এর আগেও আমরা দেখেছি ফর রেজিং অফ গুডউইল ইন দ্য বুকস অ্যাট ইটস ফুল ভ্যালু। এখানে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু প্রিমিয়াম ভ্যালুতে নিয়ে কাজ করলে হবে না। অর্থাৎ যে নতুন পার্টনার আসছে তার যে প্রিমিয়াম ফর গুডউইল ক্যালকুলেশন করা হয়েছে, সেই প্রিমিয়াম অ্যামাউন্টটা কিন্তু এখানে নিলে হবে না। এখানে ভ্যালু অফ গুডউইলটাকে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ গুডউইলের ভ্যালু যদি ধরো টোটাল ভ্যালু 80,000 টাকা থাকে, তাহলে 80,000 শুড বি টেকেন, এর প্রপোর্শনেট অ্যামাউন্ট কিন্তু নিলে চলবে না। তাহলে জার্নালটা কি হবে? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, গুডউইলটাকে রেস্ট করছি মানে গুডউইলটাকে অ্যাসেট হিসেবে দেখাচ্ছি, বুকস অফ অ্যাকাউন্টসে নিয়ে আসছি টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে কিন্তু স্যাক্রিফাইসিং কথাটা আমি বলছি না, টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ সমস্ত ওল্ড পার্টনারদের মধ্যে আমাকে সেটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে এবং ফুল ভ্যালু ইন ওল্ড রেশিও। এখানে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও কনসেপ্টটা নিয়ে আসছি না। নেক্সট হচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে? রাইট অফ করে দিতে হবে। কেন? কারণ আমরা জানি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে কোন রকম সেলফ জেনারেটেড গুডউইল আমরা কিন্তু এই বুকস অফ অ্যাকাউন্টসে নিয়ে আসতে পারবো না। তাহলে যে গুডউইলটা আমরা তৈরি করলাম, ডেবিট করে তৈরি করলাম, সেই গুডউইলটাকে সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে? রাইট অফ করে দিতে হবে। রাইট অফ করা মানে গুডউইলটা যেটা ডেবিট হয়েছে সেটাকেই আমাকে ক্রেডিট করে কাটাতে হবে। তাহলে সেটার জার্নাল কি হবে? অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অল পার্টনার মানে ইনক্লুডিং নিউ পার্টনার, এটা মাথায় রাখতে হবে কিন্তু, ইনক্লুডিং নিউ পার্টনার টু গুডউইল অ্যাকাউন্ট। এবং এটাকে কোন রেশিওতে ভাঙবো? এটা কিন্তু আমাদের নিউ রেশিওতেই ভাঙতে হবে। অর্থাৎ একবার যদি ভ্যালু অফ গুডউইল 80,000 থাকে, তাহলে একবার আমি এটাকে কি করছি? ওল্ড রেশিওতে ভাঙছি,
পার্টনারদের মধ্যে। আবার এটা যখন রাইট অফ করছি তখন কিন্তু আমরা এটাকে নিউ রেশিওতে রাইট অফ করছি। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু স্যাক্রিফাইসিং কথাটা একবারও বলছি না, কারণ এই দুটো এন্ট্রি মিলিত রূপেই কিন্তু আমাদের 5 নম্বর কেসটা আসছিল। আগের পেজটাতে দেখলাম 5 নম্বর কেসটা এইভাবেই এসেছিল এবং এইখানের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটাই ওখানে দেখানো হচ্ছিল। তাহলে এইভাবে গুডউইল অ্যাকাউন্ট রেজ অ্যান্ড রিটার্ন অফ কিন্তু আমাদের দেখাতে হবে। দেখো পরের পার্টে আমরা চলে আসছি একটা এক্সাম্পল নিয়ে। A, B and C are partner sharing profit and losses in the ratio 2:1. 2:1. ঠিক আছে। D is admitted as a partner in the new profit sharing ratio 2:1. D cannot bring the premium for goodwill. Goodwill আনতে পারেনি। Total value of goodwill is 1,20,000. তাহলে ভ্যালু অফ গুডউইলটা কিন্তু এখানে বলেই দেওয়া আছে কত, 1,20,000. Pass the journal entries for the following cases. তিনখানা কেস এখানে বলে দেওয়া আছে। নাম্বার 1 বলছি if loan is granted in the name of new partner. নাম্বার 2 বলছে if loan is not granted and capital adjustment is made, মানে যেটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের থ্রু দিয়ে কাজ করতে হবে, মানে নিউ পার্টনারদের ক্যাপিটাল দিয়ে করতে হবে। আর নাম্বার 3 বলছে গুডউইল ইজ রেজড এন্ড রিটেন অফ ইমিডিয়েটলি, মানে ওই কেস নাম্বার 6। তাহলে এই তিনটে কেসের সম্মিলিত রূপ দেখবো, কেস 4, কেস 5 যেটা আলোচনা করলাম, আর কেস 6, এই তিনটের এফেক্ট দেখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখে নিই যে কতটা স্যাক্রিফাইস করেছে। তাহলে এখানে দেখো ওল্ড রেশিও ছিল কত, 2:2:1, আর নিউ রেশিও হয়েছে কত, 2:1:1। তাহলে সেই জায়গা থেকে এ স্যাক্রিফাইস কতটা করবে, এ স্যাক্রিফাইস কতটা করবে, 2/5 মাইনাস 2/6। তাহলে এই জায়গা থেকে টু বাই 5 মাইনাস 2/6 করে তাহলে কত হচ্ছে 30। এখানে 6 to the 12 আর এখানে হচ্ছে 10, তাহলে 2/30 এটা হচ্ছে স্যাক্রিফাইস করলো। বি স্যাক্রিফাইস কতটা করবে, বি এর পার্ট ছিল 2/5 আর এখানে নিউ রেশিওতে ছিল কত, 2/6। তাহলে একইভাবে এখানে তাই আসছে 12 মাইনাস 10/30 ইকুয়ালস টু 2/30 আসবে, কারণ 2/5 এটা রেশিও, একটা রেশিওর মধ্যে বি আর সি এর মধ্যে কোনো চেঞ্জেস নেই। আর সি স্যাক্রিফাইস কতটা করবে, 1/5 ছিল আর এখানেও 1/6 হয়েছে। তাহলে 1/5 আর 1/6 তাহলে কি হচ্ছে 36 মাইনাস 5, তাহলে 1/6, 1/30। তাহলে রেশিওটা কি হলো, স্যাক্রিফাইসিং রেশিও 2:2:1, 2/30, 2/30, 1/30। তাহলে 2:2:1 এ আমাদের স্যাক্রিফাইসিং রেশিওটা কিন্তু হলো। কি হবে, তাহলে প্রথম কেস দেখো 1,20,000 টাকা। প্রিমিয়াম ফর গুডউইল কত বলে দিয়েছে এখানে, তাহলে 20,000। কেন, কারণ প্রিমিয়াম ফর গুডউইল কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে, দেখো নতুন পার্টনার আসছে কিন্তু 1/6 পোর্শনের জন্য। তাহলে টোটাল ভ্যালু অফ গুডউইল ছিল 1,20,000, তার রেসপেক্টে প্রিমিয়াম কত দাঁড়ালো 1/6। তাহলে 1/6 হলে কত হবে প্রিমিয়াম, 20,000 হবে প্রিমিয়াম। এটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল যেটা আনতে পারেনি। এবার আমরা এক এক করে জার্নাল দেখো। তাহলে দেখো ওল স্যাক্রিফাইসিং রেশিও কিন্তু 2:1, প্রিমিয়াম দাঁড়িয়েছে কত 20,000। তাহলে ফার্স্ট জার্নাল কি হবে, ইফ লোন ইজ গ্রান্টেড অন বিহাফ অফ নিউ পার্টনার, লোন যদি গ্রান্ট হয় অন বিহাফ অফ নিউ পার্টনার, তাহলে এটাকে কিভাবে করব, ফার্স্ট জার্নাল কি হবে, লোন কার, ডিস লোন হবে। তাহলে ডিস লোন অ্যাকাউন্ট ডেবিট টু, তিনজনই স্যাক্রিফাইস করেছে, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল আর সি ক্যাপিটাল। কত টাকা লোন, 20,000, যে প্রিমিয়াম অ্যামাউন্টটা ছিল সেটাই। আর এটাকে 2:1 এ যদি ভাঙি তাহলে 2/5, 20,000 ইন্টু 2/5 মানে 8,000, 8,000, 4,000। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের এর জার্নাল এন্ট্রি। জার্নাল দাঁড়ালে কি, ডিস লোন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল, টু বিস ক্যাপিটাল,
টু সিজ ক্যাপিটাল। তাহলে টোটাল অ্যামাউন্টটা 20,000, 8,000, 8,000 আর 4,000 এইভাবে কিন্তু আমরা ভাগ করলাম। এরপরে দেখো সেকেন্ড পার্টটা, এটা হয়ে গেল ডিস লোন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সিজ ক্যাপিটাল। এবার সেকেন্ড পার্টে যদি জার্নাল করতে হয় তাহলে কি করব? সেকেন্ড পার্টে জার্নাল রয়েছে ইফ লোন ইজ নট গ্রান্টেড এন্ড ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ইজ মেড। তাহলে একই জিনিস, শুধু লোনের জায়গায় ডিস ক্যাপিটালটাকে আমাকে নিয়ে চলে আসতে হবে। তাহলে সেকেন্ড পার্টে যদি আমরা কাজ করি, তাহলে জার্নাল কি হবে? সেকেন্ড পার্টের জন্য জার্নাল হবে কি, ডিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 20,000 এগেন প্রিমিয়াম অ্যামাউন্টটা টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল টু সিজ ক্যাপিটাল। তাহলে এক্ষেত্রে সেম অ্যামাউন্টেই ভাঙবে 8,000, 8,000, 4,000। তাহলে যেটা আমরা লোন অ্যাকাউন্ট ডেবিট টু আগে করছিলাম ডিস লোন, এটা করলাম ডিস ক্যাপিটাল টু এবিসি সেম। তাহলে দেখো লোনের ব্যাপারটা হয়ে গেল। এবার যদি আমি সেটাকে গুডউইল রেজ রিটার্ন অফ করি, তাহলে দুটো জার্নাল আমাদের কিন্তু দেখাতে হবে, এবং তখন কিন্তু আমাদের এই 20,000 টাকা নিয়েই কাজ করলে হবে না। এই 20,000 টাকাটা নিয়ে কিন্তু কাজ করলে হবে না, আর এই স্যাক্রিফাইসিং রেশিওতেও কাজ করলে হবে না। আমাদের তখন লাগবে এই নিউ ওল্ড রেশিও আর লাগবে নিউ রেশিও। তাহলে দেখে নি এটা। তাহলে ফার্স্ট অফ অল গুডউইল কে ডেবিট করে রেস্ট করতে হবে। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট ফুল ভ্যালু 1,20,000 টু এ টু বি টু সি, অবশ্যই ক্যাপিটাল হবে এখানে। তো 1,20,000 টাকাটাকে আমাদের কোন রেশিওতে ভাঙতে হবে? 2:2:1। 2:1 ভাঙবো। তাহলে কি হবে? 2/5, 2/5, 48,000, 48,000 আর 24,000 হলো। এবার এই জিনিসটাকেই যখন আমরা রাইট অফ করব, তখন রাইট অফ করব কাদের মধ্যে? এ বি সি ডি সবার মধ্যেই। টু গুডউইল। তাহলে এটাকে আমাদের ভাঙতে হবে 1,20,000 ইন 2:2:1 এই রেশিওতে। তাহলে 2:2:1 মানে 2/6, 2/6, 1/6, 1/6, 2/6। তাহলে কত হবে এখানে? 40,000, 40,000, 20,000, 20,000 টোটাল কত হলো? 1,20,000 গুডউইল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গুডউইল অ্যাকাউন্ট একবার ডেবিট পেলো, গুডউইল অ্যাকাউন্ট একবার ক্রেডিট পেলো। গুডউইল কেটে গেল, কিন্তু আলটিমেটলি এফেক্ট হলো কার মধ্যে? এ বি সি ডি মধ্যে। তাহলে এটা মিলিত এফেক্টেই আমাদের যেটা পাচ্ছিলাম ওই বি নম্বর কন্ডিশনে, তখন আমরা পাচ্ছিলাম কি, সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এ সি না ডি, ডিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বি টু সি। এই জার্নালটা আমরা এই দুটোকে যদি জয়েন করে দিই তাহলে এই জার্নালটা আমরা পাবো। এই হচ্ছে টোটাল এবিসি এর কনসেপ্ট। আচ্ছা, এই এখানে এটা আমরা অলরেডি করলাম, এক্ষুনি করলাম। কেস 1, কেস 2, কেস 3 দিয়ে দেখে দিলাম। সেই জার্নালটাই আমরা এখানে দেখানো হয়েছে টোটাল অ্যামাউন্ট গুলোকে। এটা প্রিমিয়াম দিয়ে করেছি। প্রিমিয়াম যদি নাও দিতে চাও তাহলে সেরকম ভাবেই আমাদের কিন্তু ভাঙাভাঙিটা হবে। এই সেকেন্ড সিচুয়েশন এটা, যেটা আমরা অলরেডি ওই পেজে করে দিলাম। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিজ ক্যাপিটাল, এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিজ ক্যাপিটাল, ডিস ক্যাপিটাল টু গুডউইল। তাহলে এইখানে এরকম ভাবে কিন্তু আমরা কেস 1, কেস 2, কেস 3 দিয়ে ব্যাপারটাকে দেখিয়েছি। কেস 7, when goodwill
appears in the old balance sheet of the firm. এটা আগের দিনও আমরা বলেছিলাম চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে করতে গেলে কি করতে হয়, আমাদের দেখা যায় যে এইখানে যখন গুডউইলটাকে অ্যাপিয়ার করছি, গুডউইল অ্যাপিয়ার ইন দ্য ওল্ড ব্যালেন্স শিট, যখন অলরেডি আমাদের এক্সিস্টিং একটা গুডউইল থাকছে ফার্মে, তখন সেই গুডউইলটাকে নিয়ে আমরা কি করি, নর্মালি আমরা কি করব, এক্সিস্টিং গুডউইলটাকে কিন্তু পার্টনার যারা আছে, ওল্ড পার্টনার যারা আছে তাদের মধ্যে ভেঙে দিই। এক্সিস্টিং গুডউইল ব্যালেন্স শিটে আছে, তার মানে কি, কেন আছে, তার মানে অবশ্যই কোনো না কোনো সময় এটা পারচেস করেছিলাম, পারচেস গুডউইল হয়েছিল, সেই পারচেস গুডউইলটাই কিন্তু আমাদের ব্যালেন্স শিটে থেকে গেছে। মনে রাখবে, এটা কিন্তু এক্সিস্টিং গুডউইল মানে এটা কিন্তু কখনোই সেলফ জেনারেটেড গুডউইল হতে পারে না, কারণ সেলফ জেনারেটেড গুডউইল বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ডই করা হয় না অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাহলে এখানে যে গুডউইলটা আছে সেটা অবশ্যই কোন গুডউইল, এক্সিস্টিং গুডউইল বলতে এখানে বোঝাচ্ছে পারচেস গুডউইল, অর্থাৎ বুকস অফ অ্যাকাউন্টসে যদি অলরেডি পারচেস গুডউইলের অ্যামাউন্ট থাকে, তাহলে সেই পারচেস গুডউইলের অ্যামাউন্টটা আমাদের ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে রাইট অফ করে দিতে হবে। ঠিক আছে, গুডউইল রাইট অফ করার অর্থই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টটা কিভাবে ডেবিট পাবে আর গুডউইল অ্যাকাউন্টটা কিভাবে ক্রেডিট পাবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে গুডউইলটা যখন রাইট অফ করছি তখন এক্সিস্টিং গুডউইলটাকে আমাদের ওল্ড রেশিওতে ইন ওল্ড পার্টনারদের মধ্যে ভেঙে দিতে হবে। ঠিক আছে, তাহলে জার্নাল কি হচ্ছে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। বাকি যা যা এমনি নর্মাল গুডউইল ট্রিটমেন্ট থাকবে, অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনে যেভাবে গুডউইল আমরা করে এসেছিলাম এতক্ষণ পর্যন্ত, সেরকম ভাবেই কিন্তু আমাদের জার্নাল বাকিগুলোর ক্ষেত্রে হবে। তাই জন্য লিখেছি, দেখো, আদার এন্ট্রিজ রিলেটিং টু দ্য প্রিমিয়াম ফর গুডউইল অফ নিউ পার্টনার আর সেম অ্যাজ ডিসকাসড আর্লিয়ার। অর্থাৎ যেরকম ভাবে আমরা বাকিগুলো সম্পর্কে বলেছি, নিউ পার্টনার সম্পর্কে যখন গুডউইল ফুডউইল আনে যেরকম ভাবে হয় সেরকম ভাবে কিন্তু ডিল হবে। কত তাহলে এবার এটার উপর একটা এক্সাম্পল চট করে আমরা দেখে নিই। তো এইখানে দেখা যাচ্ছে, দেখো, এ অ্যান্ড বি আর পার্টনার্স হ্যাভিং রেশিও 3:2, গুডউইল ভ্যালু বলে দিয়েছে আমাদের এখানে, কিন্তু কত বলে দিয়েছে দেখো গুডউইল ভ্যালুটা, যে অ্যাপিয়ার্স ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস ইজ 20,000, অর্থাৎ অলরেডি গুডউইল এক্সিস্ট করছে ইন দ্য ব্যালেন্স শিট 20,000 and she is admitted as a new partner 1/5 share which he acquires equally from A and B, অর্থাৎ B আর এর কাছ থেকে সেই 1/5টা ইকুয়ালি নিয়েছে। তাহলে কে কতটা স্যাক্রিফাইস করছে বুঝতেই পারছো, ইকুয়ালি নেওয়া মানে হচ্ছে স্যাক্রিফাইস করেছে 1:1 অনুপাতে। এটা কিন্তু না ক্যালকুলেশন করলেও বোঝা যায় যে যদি 1/5 অংশটা দুজনের কাছ থেকেই সমান অনুপাতে নেয়, তাহলে দুজনে সমানভাবেই স্যাক্রিফাইস করেছে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও শুড বি 1:1। She brings 20,000 as capital, কত টাকা ক্যাপিটাল এনেছে, 20,000 টাকা ক্যাপিটাল এনেছে, and 10,000 as his share of goodwill এনেছে। তাহলে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ। তার মানে এখানে নতুনত্ব বলতে কি বোঝাচ্ছে, যে গুডউইল এক্সিস্ট করছে, সেই এক্সিস্ট গুডউইলটা আমরা কিভাবে ডিল করব সেটা, আর নর্মালি বাকি অ্যামাউন্ট গুলো কিন্তু অলরেডি আমরা এর আগেও করেছি। তাহলে ওল্ড রেশিও আমাদের 3:2 ছিল, স্যাক্রিফাইসিং রেশিও বুঝতেই পারছি আমাদের 1:1, কারণ ইকুয়ালি আমাদের কি বলেছে, অ্যাকোয়ার্ড ফ্রম এ অ্যান্ড বি, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও শুড বি 1:1। এটা আর ক্যালকুলেট করার দরকার নেই। জার্নাল এন্ট্রিতে তাহলে কি হবে, অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে এক্সিস্টিং গুডউইল ইজ 20,000 and that should be written off in 3:2। তাহলে 3:2 তে যদি আমি রাইট অফ করি, জার্নাল উইল বি দ্য এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। তাহলে এই যে গুডউইলটাই 20,000 গুডউইল, এইটাই কিন্তু আমরা 3:2 অনুপাতে 3:2 রেশিওতে ব্রেক করলাম। তার মানে 20,000 ইন্টু 2/5 করে 12,000, 20,000 ইন্টু 3/5 করে 12,000, 20,000 ইন 2/5 করে 8,000। তাহলে এক্ষেত্রে কিন্তু এইভাবে যেটা ব্যালেন্স শিটে অ্যাপিয়ার করেছে গুডউইল, সেটা কিন্তু আমরা ওল্ড রেশিওতে ভেঙে দিই। নেক্সট জার্নাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা ক্যাপিটাল এনেছে সি, কত, সি এনেছে ক্যাপিটাল 20,000, তাহলে তার সিম্পল জার্নাল কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 20,000 টু সিজ ক্যাপিটাল, ক্যাপিটাল ব্রট ইন বাই সি কত হচ্ছে 20,000। নেক্সট 3, এবার দেখো এই যে ক্যাপিটাল ব্রট ইন করলো কতটা, তার পাশাপাশি 10,000 শেয়ার প্রিমিয়াম এনেছে, তাহলে 10,000 শেয়ার প্রিমিয়ামটা আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে কিসে, 1:1 স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দুটো ব্রেক করে করতে পারো বা একবারে করতে পারো। ব্রেক করে করলে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000 আর প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট কত করতে হবে 10,000। আর প্রিমিয়ামটাকে এবার কি করতে হবে, এ আর বি যেহেতু দুজনেই স্যাক্রিফাইসিং পার্টনার, স্যাক্রিফাইসিং পার্টনারের রেশিও ছিল 1:1, তাহলে এটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে পার্টনারদের মধ্যে, এ আর বি এর মধ্যে। তাহলে জার্নাল কি হবে 10,000 আর 5,000। তাহলে এটাকে যদি মার্চ করো, তাহলে প্রিমিয়াম ফর গুডউইল আর প্রিমিয়াম ফর গুডউইল কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তখন জাস্ট এই জার্নালটাই হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল।
তাহলে এটাই হচ্ছে আমাদের এই যখন এক্সিস্টিং ক্যাপিটাল থাকবে এটা এইভাবে ডিল করতে হবে।